আমরা অ্যারে নিয়ে কাজ করছি। অ্যারে নিয়ে কাজ করার পর আমরা ইউজারের কাছ থেকে ছোট ছোট ইনপুট নিয়ে কাজ করছি। এরপরে এখন আমরা ফাংশন নিয়েও লাস্ট 2 দিন আমরা প্র্যাকটিস করলাম। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা ডেটাবেজের সাথে কাজ করব, কারণ ফাংশন এর কনসেপ্টটা মোটামুটি আমাদের মধ্যে কিছু একটা আছে। সো আমরা এখন ডেটাবেজের সাথে কাজ করতে পারবো, কারণ উইদাউট ফাংশনের কনসেপ্ট ডেটাবেজের সাথে কাজ করা যাবে না, কারণ ডেটাবেজে আমরা যা কিছু করব সবই ফাংশন দিয়েই করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এছাড়া আমাদের আর একটা টপিকস বাকি আছে, সেটা হচ্ছে ক্লাস। সো ক্লাসের মধ্যে আসবে কি অবজেক্ট, হ্যাঁ, তারপরে আরো বেশ কিছু কনসেপ্ট আসবে, যেমন ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, তাই না? এই বিষয়গুলো আসবে, এগুলো আমরা আলোচনা করব। বাট তার আগে আমাদের ফাংশনটাই আর একটু ভালো মতো প্র্যাকটিস করার জন্য আমাদের কোডিংটাই করতে হবে, কারণ মানে যেটা আমাদের সিনিয়ররা বলে যে আপনি যত ভালো ফাংশন লিখতে পারবেন আপনি তত আপনার স্যালারি তত দ্রুত ইনক্রিজ করবে। বুঝেন নাই? ওই জায়গাটা তো সবাই চায় নাকি? সরকারি দল, বিরোধী দল এক জায়গায় সবাই একমত, সেটা কি জানেন? সংসদ সদস্যদের বেতন ভাতা বাড়ানো দরকার, এই জায়গায় সবাই একমত। বুঝেন নাই আমার কথাটা? একটু হাসেন। তাই না? ওই মওদুদ আহমেদও বলে যে বেতন কম, আবার কি ওনার নাম কি যে টাকা নিয়ে ধরা পড়লো, সুরঞ্জিত সেনগুপ্ত, উনিও বলে যে বেতন ভাতা কম। এই একটা জায়গায় সবাই একমত। এখন কথা হচ্ছে আমরা এগুলো করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডেটাবেজ নিয়ে প্র্যাকটিস করব। সো এতদিন পিএসপি স্ক্রিপ্ট রান করার জন্য আমরা জানি পিএসপি সার্ভার হচ্ছে কি অ্যাপাচি। সো অ্যাপাচিটা আমরা রান করে নিয়ে নিয়েছিলাম এতদিন। আজকে থেকে আমরা মাইএসকিউএল সার্ভারটাও রান করে নিব, কারণ ডেটাবেজ হিসাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি মাইএসকিউএল। সো একটা বিষয় এরকম যে আমরা যখন প্রথমে ক্লাসটা শুরু করছিলাম আমরা বলছিলাম যে আমাদের এই কোর্সটার নাম কি, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তাই না, ইউজিং পিএসপি। সো আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য প্র্যাকটিস করতে আসছি এখানে। এখন এখানে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের 3টা পার্ট আছে আমরা জানি, একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে সার্ভার সাইড, আর একটা হচ্ছে ডেটাবেস। সো এই 3rd নাম্বার পার্টটা নিয়েও কিন্তু আমরা আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করব। এবং হ্যাঁ আমরা বলেন আমরা অ্যাপাচি সার্ভিসটা রান করে নিলাম এবং আমরা মাইএসকিউএল সার্ভিসটাও রান করে নিলাম। সো আমরা এখন যদি ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে আমরা যদি বলি লোকাল হোস্ট, তাহলে আমরা কোথায় যাব? অ্যাপাচি রুটে। আর আমরা যদি ডেটাবেস সার্ভার অ্যাক্সেস করতে চাই তাহলে কি লিখতে হবে? phpMyAdmin। সো লোকাল হোস্টের পর / দিয়ে আমরা যখন phpMyAdmin লিখলাম আমরা এই ধরনের একটা ডেটাবেস উইজার্ড পাচ্ছি, এই ধরনের একটা ডেটাবেস উইজার্ড পাচ্ছি, তাই না? সো সবাই এখানে আসেন, একটু আসেন না? ঠিক আছে। সো এইটাকে বলা হচ্ছে phpMyAdmin এর ডেটাবেস উইজার্ড, বা মানে এটা হোম পেজ বলতে পারেন। এখানে এসে আমরা দেখেন বাম পাশে বেশ কিছু বিষয় আছে, এখানেও বেশ কিছু মেনুর মতো আছে আর কিছু। কোনটার কাজ কি আমরা বাকি সেশনগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন আলহামদুলিল্লাহ, বা অনেকে অনেক কিছু জানেন, কনসেপ্ট যদি একটু আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি কিভাবে কাজগুলো করতে হয়। সো বিষয়টা হচ্ছে এরকম যে ওই আমাদের এক পিএসপি ট্র্যাকের এক সিনিয়র ট্রেনার, লিড ট্রেনার আর কি, জাদিদ স্যার। সো জাদিদ স্যার এভাবে একটা কথা বলে, খুব ভালো লাগে আমার আর কি ওনাকে। উনি বলে যে তোমরা কি সাঁতার শিখে পানিতে লাফ দাও, না পানিতে লাফ দাও সাঁতার শেখার জন্য? বুঝেন নাই? আপনি কি করছেন? সাঁতার শিখে তারপর পানিতে লাফ দিচ্ছেন না? কি করেন তাহলে? কি করছেন? পানিতে লাফ দিচ্ছেনই সাঁতার শেখার জন্য। সো এমন কেউ আছেননি যে সাঁতার শিখছেন অথচ একটু পানিও খান নাই নদীর বা পুকুরের? আপনি মনে হয় খান নাই, রেদওয়ান খায় নাই? হ্যাঁ, সবাই খাইছে, তাই না? ইনক্লুডিং আমি নিজেও খাইছি।
সাঁতার শিখতে গেছেন অথচ পানি খাবেন না, এটা তো হবে না, তাই না? তো এটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে একবারে সবকিছু শিখে তারপরে কাজ করা যাবে না, কাজ করতে করতে শিখতে হবে, তাই না? বাট আমি যতটুকুন করব, কি করতেছি, কেন করতেছি, কোন উদ্দেশ্য, এটা যেন আমার কাছে ক্লিয়ার থাকে। এখন ডেটাবেস উইজার্ডে আসার পর এখানে অনেকগুলো মেনু আছে। এখন আমার প্রথম টার্গেট হচ্ছে আমি কিভাবে একটা ডেটাবেস তৈরি করতে পারি এখান থেকে। সো আমরা যদি এইখানে দেখেন ডেটাবেস, এসকিউএল, স্ট্যাটাস, ইউজার, এক্সপোর্ট, ইম্পোর্ট, সেটিং, রেপ্লিকেশন, ভেরিয়েবল, ক্যারেক্টার্স, ইঞ্জিনস, অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে যদি ডেটাবেসের উপর ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেস তৈরি করতে এখানে বলা হচ্ছে। সেমভাবে আমরা যদি এখানে ক্লিক করা না করে আবার আমরা যদি এখানেই দেখেন বাম দিকে একটা বারের মতো চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে হোম বাটন, হ্যাঁ, তাহলে কিন্তু আবার সে তার ডেটাবেস উইজার্ড এসে চলে আসতেছে। এখান থেকেও আমরা যদি ডেটাবেসে ক্লিক করা ছাড়া আমরা যদি নিউ এ ক্লিক করি তাহলে কিন্তু আবার আমার ওই জায়গাটা চলে আসতেছে। সো এখানে এসকিউএল এর মধ্যে আমরা এসকিউএল এর এই অপশনটা আমরা প্র্যাকটিসটা করব, যে আমরা যখন ডেটাবেস তৈরি করব সেখানে আমরা কোয়েরি লেখার সময় এখানে কোয়েরি লিখে প্র্যাকটিসটা করব। তারপরে স্ট্যাটাস দেখা যাবে, এরপর ইউজার দেখা যাবে, এক্সপোর্ট, ইম্পোর্টের কাজ আমরা দেখব। হ্যাঁ, হ্যালো, আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি পিএসপি 28 এর মধ্যে। আজকে হচ্ছে ডে 13। ডে 13 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি। প্রথমে আমরা বলবো যে স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি নামের আমরা একটা ফাইল তৈরি করে নিলাম। এবার এই ফাইলের মধ্যে প্রথমে আমরা ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য HTML তো আছেই, সাবমিট বাটন লাগবে আমাদের একটা। সাবমিট বাটনটা করে নিচ্ছি। ইনপুটের টাইপ হবে সাবমিট, নেম হবে বাটন, সেভ স্টুডেন্ট। ফর্মের অ্যাকশন বলে দিলাম ব্ল্যাঙ্ক, মেথড বলে দিচ্ছি পোস্ট।
তো আমরা প্রোগ্রামটাকে রান করাতে যাচ্ছিলাম 28 এর মধ্যে আমরা day 13 add student.php এখানে আসলাম। ওকে, সো এই ধরনের একটি বিষয়। তাহলে এখানে স্টুডেন্টের নেম দেওয়া হবে, ইমেল অ্যাড্রেস দেওয়া হবে, কনফার্ম হয়েছে না? আচ্ছা, মানে ওই ইয়েতে কি বলে, ওই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটাতে রেজিস্ট্রেশন। তাহলে আমরা কিন্তু এভাবে কাজটা করতে পারতেছি। এখন যখন এখানে সাবমিট সেভ স্টুডেন্টে ক্লিক করা হবে, তখন আমরা কি করব? তখন এখানে অ্যাকশন আর মেথডটা কি অ্যাক্টিভ হবে, তাই না? আমরা জানি যে যখন কোনো একটা ইনপুট ফিল্ডের টাইপ হয় কি সাবমিট, এবং সেই ইনপুট ফিল্ডটা যখন কোনো একটা ফর্মের মধ্যে থাকে, তখন ওই ইনপুট ফিল্ডে ক্লিক করা হলে ওই ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হয়। সো অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, তার মানে এই পেজে কাজটা হবে। আর মেথড দেওয়া হয়েছে পোস্ট, তার মানে ইউজার এখানে যে ইনপুটগুলো দিবে সেই ইনপুটগুলো কোথায় চলে যাবে? পোস্ট অ্যারে। পিএসপির যে 8টা সুপার গ্লোবাল অ্যারে আছে তার মধ্যে পোস্ট অ্যারেতে চলে যাবে। তাহলে এবার এখানে এসে আমরা আমাদের এই গতানুগতিক নিয়ম অনুযায়ী প্রথমে চেক করব যে টাকা কত যাচ্ছে। দেখেন 10 টাকা দিলেন না 100 টাকা দিলেন, 50 টাকা 10 টাকা নোট টের পাওয়া যায় না কোনটা কত। এখন ফার্স্ট নেমের মধ্যে আমি বললাম যে MEHCTI মেহেদি, লাস্ট নেমের মধ্যে বললাম হাসান, হ্যালো, হ্যাঁ মা শুনতেছো? হ্যাঁ বলো মা। হ্যাঁ মা আমি শুনতেছি, বলো। হ্যাঁ মা আমি শুনতেছি। করবো তাহলে ইউটিএফ এর জেনারেল সিআই। তো সবাই ইউটিএফ এর জেনারেল সিআইটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব, কোনো সমস্যা নাই। বাট এটা দিলে কি হবে, আরো ভালো হবে। ইনফরমেশনগুলো সব বাসায় ডেটাবেসে ইঞ্জিনে রাখতে তার জন্য সহজ হবে। আমরা যে ডেটাবেস টেবিল তৈরি করব, সেখানে ইনফরমেশন সেভ করব, এই কাজটা তো কেউ না কেউ করবে। সো যে করবে তার জন্য একটু সহজ হবে জিনিসটা। নাইস। তাহলে আপনি তো কিছু ইনস্ট্রাকশন লিখে দিয়ে বাড়িতে ঘুমাবেন, বাট যে কাজটা করবে তার কেমন লাগবে চিন্তা করে দেখুন তো একবার। এটা আমি বলতেছি, আপনারা এটা করেন করেন মনে মনে তো করেন, তো খালি করলেই পারে, বুঝেন নাই? সো ওরা তো বলবে, আপনি কিছু ইনস্ট্রাকশন সেট করে দিচ্ছেন না, যেখানে সেট করে দিলাম, দিস ইজ ইনস্ট্রাকশন, রাইট? সো এই ইনস্ট্রাকশন অনুযায়ী কেউ না কেউ তো কাজ করতেছে। সো আপনি যেমন মনে মনে আমার কইতেছেন, তারাও কিন্তু মনে মনে আপনাকে বলবে। নাইস। এবার কি দিয়ে দিলাম? ক্রিয়েট। সো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে দেখেন এই নিউ এর নিচে DB_student নামের একটা ডেটাবেস চলে আসছে। এক্সিস্ট বলতেছে না? তাহলে আগে অলরেডি করা আছে। তাহলে যেটা করতে হবে, এর আগে পরে কিছু একটা লাগাই দেন। এটাও করা আছে, তাহলে আপনাদের ব্যাচের নাম দিয়ে দেন, সবচেয়ে ভালো হয়। PSP 28। হয়েছে তাই না? এখন আমরা ডেটাবেস তৈরি করার পর আমাকে যেটা করতে হবে, ডেটাবেসের মধ্যে যদি আমি কিছু ইনফরমেশন রাখতে চাই, আমাকে টেবিল আকারে রাখতে হবে, আমরা জানি। সো টেবিল তৈরি করার জন্য আমরা এই ডেটাবেসের উপর ক্লিক করব। ডেটাবেস তৈরি করার পর ডেটাবেসের উপর ক্লিক করবেন। এখন এখানে একটা বিষয় একটু বলে রাখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ধরেন আমি আমার এই ডেটাবেস হোম পেজে আছি, ডেটাবেস তৈরি করতে যে কোনো প্রবলেম হলো, হ্যাঁ, তখন এটাকে কিন্তু মানে ছোটোখাটো কিছু ইনফরমেশন মিস হতেই পারে। সো আমরা কোথায় যে করতে হয়, অপারেশন কোথায় আছে, এই যে অপারেশন করতে পারবেন।
অপারেশনে ক্লিক করার পর এখানে দেখেন আগডুম বাগডুম বহুত কিছু আছে, ঠিক আছে। আপনি ডেটাবেসটা ড্রপ করতে পারবেন, কোলেশনটা চেঞ্জ করতে পারবেন। তারপরে কি কি বলতেছে, রিনেম করতে পারবেন, রাইট, টেবিল ক্রিয়েট করতে পারবেন। অনেক কোনো কোনো কারণে আবার ডেটাবেসটি কি করা যাবে, এখান থেকে রিমুভও করা যাবে। ভুল হতে পারে, আপনি এক নামে তৈরি করবেন আর এক নামে তৈরি হয়ে গেছে, বা কোলেশনটা ইউটিএফ এর এটা হয় নাই, অন্য একটা হয়ে গেছে। আমরা তো ডাটাবেস করলাম যেটা, ঠিক আছে, একটা ডাটাবেসের মধ্যে হয়ে গেছে। পুরো সমস্যা নাই, ওই ডিবি আন্ডারস্কোর অনেকগুলো আছে না, এই কারণে পড়ে গেছে। ডিবিএম অনেকগুলো আছে ডাটাবেস, রাইট, হ্যাঁ, এসিআইপি 28 দিলেই তো হয় স্যার। দেন একটা যা মন চায় দেন। আপনি এখানে ঢুকবেন, যে প্লাসের মধ্যে ক্লিক করে করে ভিতরে ভিতরে ঢুকবেন। আমি তো এই জ্যামটা তো আমার নতুন, আমার যেটা অরিজিনাল জ্যাম সেটা দেখলে তো ভয় পাবেন, যেটা আমি কাজ করি, ঠিক আছে। আমিও তো প্র্যাকটিস করি নাকি, আমাকেও তো পিএইচপি শিখতে হয়। যারা ট্রেনিং দেয়, যারা ট্রেনিং নেয় তাদের সাথে তারা 3 গুণ বেশি পড়াশোনা করে, বুঝছেন নি? ঠিক আছে, সো প্রচুর পড়াশোনা করতে হয় আমাদেরও প্র্যাকটিস করা লাগে। আমি যেখানে প্র্যাকটিস করি ওই জায়গাটা এখানে আরো ভয়াবহ। যাই হোক, সো এটা তো নতুন, আমার এখানে তো ফ্রেশ, আমি প্রত্যেকবার একটা একটা করে নতুন দেই, সেই কারণে এখানে এভাবে চলে আসে। এনিওয়ে, সেটা আমাদের ফ্যাক্ট না। সো আমরা ডেটাবেসটা পাইছি, এবার আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে আমরা টেবিল তৈরি করব। সো টেবিল তৈরি করার জন্য ডেটাবেসের উপর ক্লিক করলাম, এখানে আসছে কি ক্রিয়েট টেবিল। সো টেবিলের নাম দেন একটা। টেবিলের নাম লেখার জন্য আমরা প্রিফিক্সটা ইউজ করব টিবিএল আন্ডারস্কোর, টিবিএল আন্ডারস্কোর। এই প্র্যাকটিসটা করবেন, তাহলে প্রফেশনাল লাইফে সিনিয়রদের ঝাড়ি কম খাবেন। টিবিএল আন্ডারস্কোর স্টুডেন্ট, আমি কার ইনফরমেশন রাখবো, এই জন্য টিবিএল আন্ডারস্কোর স্টুডেন্ট লিখলাম। আমি যদি ব্লগের ইনফরমেশন রাখি টিবিএল ব্লগ, আমি যদি ক্যাটাগরির ইনফরমেশন রাখি টিবিএল ক্যাটাগরি, তাই না? আমি যদি প্রোডাক্টের ইনফরমেশন রাখি টিবিএল প্রোডাক্ট। তাহলে ফিল্ড হবে কয়টা, নাম্বার অফ কলাম হবে কয়টা, আমি এখানে কি কি ইনফরমেশন রাখতে চাচ্ছি টেবিলের মধ্যে? স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট ইমেল আর ফোন নাম্বার, তিনটা না? স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তিনটা ইনফরমেশন আমরা রাখতে চাচ্ছি। সো তাহলে এখানে তিনটা, এবং এর সাথে যেটা করতে হয় আমরা জানি যে প্রত্যেকটা টেবিলকেই একটা কি করে, একটা ইউনিক জিনিস থাকতে হয়। দুইটা স্টুডেন্টের নাম সেম হতে পারে, সো বাট কি হবে না, এমন একটা জিনিস আমাকে করতে হবে যেটা আরো আছে, বাট এটা কি ইউজারের কাছ থেকে ইউজার ইনপুট দিচ্ছে। তো আমরা তো জানি ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল হয়। তাহলে কি হবে, সো যদি কেউ ভুল ইমেল দিয়ে দেয়, ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, বাট এমন একটা কিছু রাখতে হয় একটা টেবিলে যেটা সিস্টেম থেকে জেনারেট হবে, এবং সেটা হবে কি ইউনিক আইডি। প্রত্যেকটা টেবিলে এটা আমাকে রাখতে হবে। আমি চাইলে এখানে যেমন ইমেল অ্যাড্রেসটা কখনোই দুইটা ইমেল অ্যাড্রেস কি এক হতে পারে? অবশ্যই ইউনিক হবে, মানে আলাদা হবে। তাহলে আমি ইমেল অ্যাড্রেসকে প্রাইমারি কি করতে পারি, কিন্তু এটা করা যাবে না, বিকজ কারণ হচ্ছে যে কি এর ইউজার ইনপুট দেবে, আর ম্যান ইজ মর্টাল। এখানে ফোন নাম্বার সেম কাহিনী, ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। তাহলে আমাকে এমন কিছু একটা প্রাইমারি কি করতে হবে যেটা হিউম্যান ইনপুট দিবে না, তাই না? এরকম একটা কথা বলা হয় যে মানুষ ভুল করতে পারে কিন্তু সিস্টেম ভুল করে না, কম্পিউটার ভুল করে না, তাই না? এই যে আপনারা বলেন যে স্যার সব ঠিক আছে কিন্তু প্রোগ্রাম রান করতেছে না, তাহলে দোষটা কার? কম্পিউটারের? বলেন না এরকম? একটু পরেই বলবেন যে সব ঠিক আছে কিন্তু সেভ হইতেছে না, সব ঠিক আছে, তাহলে দোষটা কার? কম্পিউটারের? আপনার সাথে ফাইজলামি করতেছে না? আসলে কি তাই? তাই না? আমি যখন আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে MBA করি, আমার মেজর ছিল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, MIS। সো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের একটা টিচার আমাদের ক্লাস নিত, নীল দল তো বোঝেন, ঢাকা ইউনিভার্সিটি লিগ। সো খারাপ না, ভালোই জানতো, যদিও দলীয় ভাবে হয়েছে আর কি,
ওনার ওখানকার অ্যাসোসিয়েট প্রফেসর আর কি। সো উনি আসছিল আমাদের এখানে ক্লাস নেওয়ার জন্য। ওনার কাছে একটা জিনিস শিখছি, এটা গল্প খুব ভালো লাগছে, যে আমেরিকায় নাকি এরকম একটা সিস্টেম করছে, যেটা হচ্ছে যে আপনার ধরেন অনেকগুলো ডাক্তারের কাছে একজন নিছে, আপনার সাক্ষাৎকার নিছে, যে আচ্ছা আপনি কিভাবে পেশেন্ট দেখেন, জ্বর আসলে কি করেন, কিভাবে টেম্পারেচার মাপেন, কোন রোগের জন্য কি ওষুধ দেন। এইভাবে সে হিউজ ইনফরমেশন কালেক্ট করছে। কালেক্ট করার পর উনি একটা সিস্টেম তৈরি করছে, যেখানে যদি কারো অসুখ হয় তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় নাই, তাকে কম্পিউটারের সামনে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যায় বলছে, একজন অপারেটর ছিল, সে বলছে আপনার সমস্যা কি, যে আমার মাথার চুলের ব্যথা, নাক দিয়ে আমি কম দেখি, কান দিয়ে বেশি শুনি, এগুলো আমার সমস্যা। এগুলো বলছে ওখানে ইনপুট দেওয়া হয়েছে। ইনপুট দেওয়ার পর যখন সাবমিট বাটনে ক্লিক করছে, তখন ওষুধ প্রেসক্রিপশন বের হয়ে আসছে, যে আপনি এই ঠিক আছে এইটা প্যান্টোনিক্স 20 দিনে 6টা খাবেন 6 বার, এভাবে বলে দিছে। এবং এই রিসার্চটা করার পর দেখা গেছে যে একজন হিউম্যান যে ডাক্তার, রিয়েল ডাক্তার, তার চাইতে সিস্টেমের পারফরমেন্স ভালো। মানে মানুষ যেটা প্রেসক্রাইব করে সেখানে ভুল হয়, কিন্তু সিস্টেম যেটা প্রেসক্রাইব করছে সেখানে কোনো ভুল নাই। কিন্তু ডাক্তার ভুল করছে, একই রোগী, মানে ধরেন এগুলো তো ওরা তো অনেক গরিব, টাকা পয়সা নাই, এই জন্য ওদের কোনো কাজ দেয়, সারাদিন ওরা এগুলোই করে, তাই না? সো ওরা এই রিসার্চটা করছে যে না, একজন হিউম্যান বিইং এর চাইতে একটা সিস্টেম কতটা কাজ করে আর কি। সো আপনারা যে ফাইনাল প্রজেক্টটা করবেন, আপনারা এরকম সিস্টেম করতে পারেন কেউ একটা। আছে না? কোনটা জানা নাই? আরেক সেকেন্ড। হ্যাঁ, এটাই ফার্স্ট হয়েছে না? আচ্ছা, নাইস। সো এটা আমরা ওই শুনেছিলাম আর কি অনেক আগে ওই স্যারের কাছ থেকে আর কি। সো যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সিস্টেম কখনোই ভুল করবে না, ভুল করবো আমরা। এখন তাহলে আমরা টেবিল তৈরি করব, সেই জন্য একটা প্রাইমারি কি রাখতে হবে, সেটা কি করা হয়, যদি আমি স্টুডেন্ট টেবিল করি তাহলে কি হবে, স্টুডেন্ট আইডি। যদি আমরা ব্লক করি, ব্লক আইডি, তাহলে 3 আর 1 কত, 4। টোটাল আমার ফিল্ড হবে কয়টা, 4টা। এখন 4টাই থাকবে আপাতত, পরে আরো একটা বাড়বে। আমি 4টা করে দিচ্ছি, এবার গো দিয়ে দিলাম। 4টা দিয়ে গো দেওয়ার পর আমার এই ধরনের একটা বিষয় চলে আসবে। সো এখানে আমাকে কি করতে হবে, কলামের নামগুলো লিখতে হবে, তাই না? সো আমরা প্রথমে কলামের নামগুলো লিখি। স্টুডেন্ট আইডি, ব্রাউজারকে জুম করতে হবে, হইছে? একটা কাজ করলে আপনারা ভালো দেখতে পারবেন, সেটা করব না, করলাম থাক। ওটা করলে আবার আমার অবস্থা টাইট হয়ে যাবে। আমার এখানে, হ্যাঁ, আমার এখানে রেজুলেশন কি বলে কমিয়ে দেওয়া আছে, সরি বাড়াই দেওয়া আছে। আমার এখানে রেজুলেশন আছে 1336 থেকে 780। আমি যদি এটা 1280 করে দিই, তাহলে আমার স্ক্রিনটা ছোট হয়ে যাবে, কিন্তু আপনারটা বড় হয়ে যাবে। বুঝছেন না? আপনারা টেলিভিশন সিনেমা দেখছেন? আমি নতুন নতুন দেখছি, তো এই জন্য এগুলো একটু বেশি আসতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেননি? কি করবো? উরি বাবা, আচ্ছা। তাহলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কেমন? সো আমরা প্রথমে কি করলাম, এখানে একটা রুলস মানবেন, সেটা হচ্ছে যে আমার যে
ফর্মের এটা হচ্ছে কি আমার ফর্ম, এখান থেকে ডাটাগুলো আসবে এবং ডাটাগুলো এখানে এই টেবিলের মধ্যে জমা হবে। সো যেটা মানে প্র্যাকটিস সবাই করে সেটা হচ্ছে যে এই ইনপুট ফিল্ডের নেম, যেমন এখানে কি আছে স্টুডেন্ট নেম, প্রথমটা তো স্টুডেন্ট আইডি, ওই নেমটা আর এই নেমটা সেম করাটা ওয়াইজ, আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম হবে এবং আপনার কাজটা মনে কত সহজ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন এখানে দিচ্ছেন স্টুডেন্ট নেম, এখানে দিবেন যে মোহাম্মদ রফিক, তাহলে কোনো সমস্যা নেই। বাট আমরা এক করবো আর কি। সো ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার ওটা দিয়ে দিলাম। এবার স্টুডেন্ট আইডি, সো স্টুডেন্ট আইডিটা আমরা টাইপটা কি হবে, এখন টেবিলের মধ্যে যে কলামগুলো তৈরি করবো আমরা, প্রত্যেকটা কলামই কি কিছু না কিছু ইনফরমেশন রাখবে। সো সেই ইনফরমেশনের টাইপ কেমন হবে সেই টাইপটা আমাকে এখানে বলে দিতে হবে। সো আমরা জানি ইন্টিজার, ভার্কার, টেক্সট, ডেট, দেখেন অনেক কিছু আছে, আমরা অনেক কিছু ইউজ করব। সো আমরা বলে দিচ্ছি ইন্টিজার। ডেটাবেজে যখন আপনি কোনো ইনফরমেশন রাখবেন তার টাইপ আমরা ইন্টিজারও দিতে পারি, ভার্কারও দিতে পারি, টেক্সটও দিতে পারি, ডেটও দিতে পারি। সো ইন্টিজার যদি হয়, এগুলো হচ্ছে টাইপ। আপনি একটা ডেটাবেজের কলামের মধ্যে আপনি ডেটা রাখবেন, ইনফরমেশন রাখবেন, সেই ইনফরমেশনটা কোন টাইপের হবে, সেটা কি কোনো নাম্বার হবে, কোনো সংখ্যা হবে, এটা কি হবে, ওই টাইপটা বলে দিতে হবে, ডেটা টাইপটা বলে দিতে হবে। আমরা যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কি থাকে, ভেরিয়েবলের ডেটা টাইপ থাকে না, ওই রকম আর কি বিষয়টা। সো ইন্টিজার টাইপের যখন কোনো ডেটা কোনো টেবিলের কলামে থাকবে, ইন্টিজার টাইপের ডেটা রাখার জন্য 2 বাইট জায়গা লাগে সর্বনিম্ন। কি মানে কি বলে, ডেটাবেজে কোনো কিছু রাখার বা কোনো ডেটার সর্বনিম্ন সংখ্যাটা কি, বিট না বাইট বলেন তো? 8 বিট সমান সমান 1 বাইট, তাই না? তাইলে এখানে কি রাখে, এখানে হচ্ছে আপনার 2 বাইট জায়গা লাগবে ইন্টিজারের জন্য, পার ক্যারেক্টার রাখার জন্য। ধরেন আমি যদি রাখি 1, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ভ্যালু। সো 1 এর জন্য সে কত বিট জায়গা নেবে, 2 বিট, তার মানে 16 বাইট ইন্টিজার, তাই না? আর আমি যদি বলি ভার্কার, তাহলে হবে কি, ভার্কার পার ক্যারেক্টারের জন্য কত রাখবে, 1 বাইট জায়গা রাখবে। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম ইন্টিজার, এখন লেন্থটা কত দিব, আমি যদি এখানে দিই 3, তাহলে কি হবে, তাহলে এখানে সর্বোচ্চ 999 রেকর্ড রাখা যাবে, তাই না? নাইস, এটাই বলতে চাচ্ছিলাম। সো আমি এখানে কত দিব তাহলে বলেন? না, যেহেতু আমি স্টুডেন্টদের ইনফরমেশন রাখবো, সো আমি যদি এখানে দিই 7, তাহলে কতগুলো হয় দেখেন, হিউজ স্টুডেন্ট রাখা যাবে না? হিউজ স্টুডেন্ট। আমি যদি দিই 11, সেটা নট ব্যাড, তাহলে কি আরো কিন্তু হিউজ স্টুডেন্ট। বাট ইন্টিজার আর হচ্ছে ভার্কারের মধ্যে একটা পার্থক্য আছে, তাই না? আমরা কিন্তু জানি যে আপনি এখানে যেটা ডিক্লেয়ার করে দিলেন, থাকুক আর না থাকুক সেই পরিমাণ জায়গা দখল করে রাখবে মেমোরির। আর আপনি যদি লেন্থটা বলেও দেন, সেই পরিমাণ যদি সংখ্যা না থাকে, আর আপনি যদি দেন ভার্কার দিলে কি হবে, যতটুকুন দিবেন ততটুকুন জায়গা সে নিয়ে নেবে, বাকিটুকুন জায়গা কিছু ছেড়ে দিবে। অনেকটা ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্টের মতো, বুঝতে পারছেন? তাহলে ইন্টিজার কি ব্লক লেভেল না ইনলাইন? ব্লক লেভেল। আর ভার্কার কি ইনলাইন। বাস, মামলা ডিসমিস, আসামি খালাস। কর্ণাটকের ডায়লগ বলেন তো, উড়ে যায় বাক্য বাকি, রাইট? হ্যাঁ, মনে রাখবেন, এটা দেখে নেবেন। সো স্টুডেন্ট নেমের টাইপটা কি হবে, ভার্কার। এটা কত দিব, তাই না? এখানে 100 দিলেও সমস্যা নাই, কারণ কি সে 100 বার জায়গা অলওয়েজ দখল করে রাখবে না, যতটুকুন জায়গা ততটুকুন নিবে, বাকিটুকুন করে দিবে। ইমেল অ্যাড্রেসে যে কি হবে, ভার্কার বলে দিলাম 256, ওই তো 255 আর কি। ফোন নাম্বার ভার্কার, দেখেন ফোন নাম্বারটা আমি ইন্টিজারও দিতে পারি,
আবার ফোন নাম্বারটা বার করে দিতে পারি, কোনটা দিব? এখানে হালকা একটু ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে যে আমি যদি ইন্টিজার, যখন কোনো একটা ফিল্ডের ভ্যালু সংখ্যা হবে তখন আমি চাইলে তার টাইপ বার করও দিতে পারি, ইন্টিজার ক্যারেক্টারও দিতে পারি, সরি ইন্টিজারও দিতে পারি। বাট আমি কোনটা দিব? আমাকে দেখতে হবে যে ওই ফিল্ডের ভ্যালু নিয়ে আমি কোনো ক্যালকুলেশনে যাব কিনা। যদি কোনো ক্যালকুলেশনে যাই তাহলে ভার্কার দিলে হবে না, তখন ইন্টিজার দেওয়া লাগবে। আর যদি কোনো ক্যালকুলেশনে না যাই এমনিতেই, তখন আমি ভার্কারও দিলেও ভার্কার দেওয়াটা ওয়াইজ হবে। কারণ ইন্টিজার দিলে, ইন্টিজার যদি দেয় 30 আর ভার্কার যদি দেয় 30, জায়গা কোনটা বেশি নিবে? ডেফিনেটলি ইন্টিজার। তাহলে আমি এখন ফোন নাম্বার দিয়ে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ হবে? তাহলে কি দিব? ভার্কার। এখানে ইন্টিজার দিলে শুধু শুধু জায়গা নষ্ট হবে। জিনিসটা আরেকবার বুঝাবেন? হ্যাঁ বিথি, বিষয়টা হচ্ছে এরকম যে যখন কোনো একটা ইনপুট ফিল্ডের, যখন কোনো একটা টেবিলের ফিল্ডের ভ্যালু হবে কোনো একটা সংখ্যা, লাইক 1 2 3 4 5 সেরকম কিছু একটা হবে, এবং তখন আমি ওই ফিল্ডের ডেটা টাইপটা কি দিব? আমি ইন্টিজারও দিতে পারি, আমি ভার্কারও দিতে পারি। এখন আমি কোনটা দিব? সো আপনি যদি ওই ফিল্ডের ভ্যালু নিয়ে কোনো ক্যালকুলেশনে যান, লাইক যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগতে পারে, তখন কি দিবেন? তখন ভার্কার দিলে হবে না, তখন দেওয়া লাগবে ইন্টিজার। আর যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করবো না, সিম্পলি জাস্ট দরকার রাখতেছি মোবাইল নাম্বারে কোনো এবিসিডি আসবে? সংখ্যা আসবে। বাট এটা নিয়ে কি আমি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করবো না। যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগবে। যেমন ধরুন আপনি প্রোডাক্ট টেবিল যখন তৈরি করবেন, দিবেন প্রোডাক্ট কোয়ান্টিটি। সো প্রোডাক্ট কোয়ান্টিটি যখন আমরা দিব, তখন ওটা কি হবে? ভার্কার হবে, ইন্টিজার হবে? ইন্টিজার। কারণ প্রোডাক্ট কোয়ান্টিটির সাথে প্রোডাক্ট প্রাইস গুণ করে আমরা কি করব? টোটাল প্রাইসটা বের করা লাগবে আর কি। সো এই কারণে এখানে কি হবে? ভার্কার। যেহেতু মোবাইল নাম্বারের সাথে কোনো সম্পর্ক নেই, সো ভার্কার কত লাগবে? দিয়ে দিলাম 20। অটো ইনক্রিমেন্ট হবে, সিস্টেম বাড়াবে এটা, এজন্য এখানে ওয়ার্কার দিলে হবে না। আরও একটা কেস আছে, সেটাও বলে দিই। সেটা হচ্ছে যে আপনি যখন সর্টিং করবেন তখন ইন্টিজার ছাড়া ওটা হবে না, ঠিক আছে? কোনো একটা ফিল্ডকে আপনি সর্টিং করতে চাচ্ছেন, ওটা ইন্টিজার ছাড়া অর্ডার বাই ফাংশন দিয়ে ক্লোজ দিয়ে করা যায় না। সো যাই হোক, স্টুডেন্ট আইডি টাইপটা কি করে দিলাম? ইন্টিজার। আর আমরা যদি ডান দিকে আসি, এবার ডান দিকে আসে দেখেন এর ইন্ডেক্সটা করে দিতে হবে কি? ইন্ডেক্সটা প্রাইমারি করে দেন, যে ডান দিক থেকে। কারো যদি খুঁজে পেতে প্রবলেম হয় একটু বলেন কষ্ট করে। ইন্ডেক্সটা হবে প্রাইমারি, আর এখানে কি হবে? স্টুডেন্ট আইডিতে আমরা লেন্থ দিলাম 11, স্টুডেন্ট নেমে আমরা 100 দিলাম। কারণ হচ্ছে স্টুডেন্ট নেমে 30 দিছি, 100 দিনে। আমি 100 দিছি। আচ্ছা, কোনো সমস্যা নাই। কারণ কি, স্টুডেন্ট আইডি এটা হবে কি 1 2 3 4 এভাবে বারবার অটো ইনক্রিমেন্ট হবে। এখানে 11 দেওয়া মানে হচ্ছে কি 9টা 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। সো 9999 কোটি স্টুডেন্ট ইনফরমেশন এখানে রাখা যাবে সম্পূর্ণ বাংলাদেশে। বুঝতে পারছেন? 11 দেওয়ার কারণে স্যার এত স্টুডেন্ট তো বাংলাদেশে নাই, না থাকলেও রাখবেন, জোর করে রাখবেন। ইন্টারন্যাশনাল ডাটাবেস। আর আমি যখন দিলাম স্টুডেন্ট নেমের মধ্যে যখন দিছি 100, তখন যে এ বি সি ডি এভাবে 100টা ক্যারেক্টারের মধ্যে স্টুডেন্টের নেম হওয়া লাগবে। এটা হইতেছে বিষয়। স্যার স্পেসও কি ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ। সো আমার টেবিল কিন্তু হয়ে গেছে দেখেন। প্রাইমারি তারপর প্রাইমারি কি এবং এরপর দেবেন অটো ইনক্রিমেন্ট এআই ওর পাশেরটা। ওই একটাই শুধু প্রাইমারি স্যার। একটা হবে স্যার, সবগুলো হবে করতে হবে শুধু একটা। এআই নিচে চেক করতে হ্যাঁ, এআই ঠিক দিবেন, রাইট। একটা, শুধু একটা। স্টুডেন্ট আইডিতে শুধু হবে প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট, বাকিগুলো না। স্টুডেন্ট আইডি শুধু এটা। টেবিল তৈরি করছেন, টেবিল তৈরি করার পর এবারে টেবিলের উপর ক্লিক করেন, একটা স্ট্রাকচারে যান।
স্ট্রাকচারে যাওয়ার পর দেখেন এরকম আছে কিনা স্টুডেন্ট আইডি এর নিচে দেখবেন একটা দাগ আছে, দাগ দেওয়া আছে বা একটা তালা চাবি আছে, কারো কারো তালা চাবি অনেকে থাকবে, যেটাই থাকুক, হ্যাঁ চাবিও থাকতে পারে। ওইটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইমারি কি, তালা চাবি অথবা নিচে দাগ থাকা মানে এটা হচ্ছে প্রাইমারি কি। আর এই যে পাশে দেখেন টাইপটা কি, ইন্টিজার 11, এই অটো ইনক্রিমেন্ট আছে, হ্যাঁ আছে না, তার মানে ঠিকঠাক আছে। স্ট্রাকচারে এসে কোনো একটা টেবিল তৈরি করার পর স্ট্রাকচারে এসে আগে দেখে নিতে হয় যে আমার সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। স্টুডেন্ট নেম ভার্কার 30, ইমেল অ্যাড্রেস ভার্কার 100, ফোন নাম্বার ভার্কার 20 দিয়ে দিলাম সব, তার মানে সব ঠিক আছে। সো আমাদের একটা টেবিল রেডি, ইউজার ইন্টারফেস রেডি, আমাদের একটা ডেটাবেসও রেডি। এবার আমরা কি করব, এখান থেকে আমরা ডেটাবেস এখানে ইনপুট দিব। সো তার জন্য কি করতে হবে, তাহলে এর জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে, 1 মিনিট, আপনি 302 নাম্বার রুমে আসেন, 2 নাম্বার ল্যাবে আসেন, ল্যাপটপ নিয়ে চলে আসেন। তাহলে এখান থেকে আমরা কি করব এখন, সো আমরা ইনফরমেশনগুলো সেভ করব আর কি। সো সেভ করার কাজটা কে করবে, একটা ফাংশন করবে। সো আমরা এখানে যদি বলি ফাংশন সেভ স্টুডেন্ট ইনফো, সেভ স্টুডেন্ট ইনফো, এবার ফাংশনকে কল করতে হবে। কি আসবে, ফাংশন সেভ স্টুডেন্ট ইনফো, ফাংশনের ডেফিনেশন এখানে দেওয়া হবে, এখানে ফাংশন ক্লোজ করা হচ্ছে, তাই না, ফাংশন কল করা হচ্ছে, ফাংশনের ডেফিনেশন আছে। সো ফাংশনের ডেফিনেশনের মধ্যে এসে আমরা ওই পোস্টটাকে ধরলাম, সামনে চলে আসেন, ল্যাপটপ ওপেন করে নাইস। তো এবার দেখেন, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, সো এখানে একটা জিনিস খেয়াল করবো আমরা, সেটা হচ্ছে যে দেখেন এখানে addStudent.php, আমরা যে ফাইলের মধ্যে কাজ করবে ফাইলটার নাম কি, addStudent.php। অ্যাকচুয়ালি এই ফাইলের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো লেখা আছে তার জন্যই তো আউটপুটটা এরকম আসছে, তাই না। এবার তাহলে এই addStudent.php এই ফাইল থেকে আমরা ডাটা নিব কোথায়, এই ফাইলের মধ্যে, এই ফাইলের মধ্যে। তাহলে ধরেন ওই যে আমরা যখন HTML CSS করছিলাম মনে আছে 71 সালে, দেশ যখন স্বাধীন হইলো, তখন কি করছিলাম, দুইটা ফাইল যখন আলাদা আলাদা নিয়ে কাজ করতে হয় তাদের মধ্যে কি করা লাগে, লিঙ্ক করতে হয়। তাহলে আমরা যদি এটা একটা পিএসপির ফাইল, এই পিএসপির ফাইল থেকে আমরা যদি এই সার্ভারের ডাটাবেসকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এই পিএসপি ফাইলের সাথে ওই ডাটাবেস সার্ভারের আগে কানেকশন দিতে হবে, তাই না। প্রথমে কানেকশন দিতে হবে, কানেকশন দেওয়ার পর ডাটাবেস সিলেক্ট করতে হবে। ওকে, ডাটাবেস কানেকশন দিতে হবে, ডাটাবেস সিলেক্ট করতে হবে। ডেটাবেস সার্ভার কানেক্ট করবেন, ডেটাবেস সিলেক্ট করবেন। সো ডেটাবেস সার্ভার কানেক্ট করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব তার ফাংশনটার নাম কি, MySQL i_connect।
Just a minute. একটু খেয়াল করবো আমরা এখানে কি করা হচ্ছে। সো প্রথমে আমরা একটা ফাংশন ইউজ করলাম। সো আমরা বলতে পারতেছি যে addStudent.php এটা একটা PHP ফাইল, আর আমরা এই PHP ফাইলটা একটা সার্ভারের মধ্যে আছে। ওই সার্ভারের মধ্যে ওই সার্ভারের যে ডেটাবেস সার্ভারটা, সেই ডেটাবেস সার্ভারের সাথে যদি আমি এই PHP ফাইলটাকে কানেক্ট করতে চাই, তাহলে মানে আমাকে প্রথমে কাজ করতে দেখি কানেক্ট করতে হবে। সো কানেক্ট করার জন্য আমরা MySQLi, আমরা জানি যে PHPর MySQLi_connect এই ফাংশনটা দিয়ে আমরা কোনো একটা PHP ফাইলকে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে পারি। সো এই ধরনের কোশ্চেন অনেক সময় করা হয় বিভিন্ন জায়গায় যে PHPর ডেটাবেস সার্ভারের সাথে কানেকশন করার জন্য, MySQL ডেটাবেস সার্ভারের সাথে কানেকশন করার জন্য কোন ফাংশনটি ইউজ করা হয়। MySQL_connect বলতে পারেন, MySQLi_connect বলতে পারেন। MySQL পার্থক্য কিছু আছে। MySQLi টা একটু অ্যাডভান্স MySQL এর চাইতে। MySQLটা এখন ডেপ্রিসিয়েট হয়ে গেছে, ডাউন করে ইউজ করে না, সবাই ইউজ করে কি MySQLi। আইটাও যাবে আর কদিন পরে। এরপরে এখন পিডিও আসতেছে, পিডিও আমরা প্র্যাকটিস করবো, পিডিও দিয়েও ক্রুডিং করবো আমরা ক্লাসে। ওকে, সো পোস্ট, তাহলে আমরা কি করলাম, ফাংশনটার নাম কি MySQLi_connect। এই ফাংশনটা তিনটা প্যারামিটার ইউজ করে যদি ডাটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে পারে তাহলে রিটার্ন করে ট্রু, আর যদি না পারে তাহলে রিটার্ন করে ফলস। সো এই ফাংশনটা তিনটা প্যারামিটার ইউজ করে। প্যারামিটার তিনটার নাম কি, যে ডাটাবেস সার্ভারের সাথে আমি কানেক্টেড হতে যাচ্ছি ওই ডাটাবেস সার্ভারের হোস্ট নেম। আমরা যে ডাটাবেস সার্ভারে আছি এটা কি MySQL। সো MySQL সার্ভারের জন্য হোস্ট নেম হচ্ছে কি লোকাল হোস্ট। আমাদের এই সার্ভারে ঢোকার জন্য সার্ভারের হোস্ট নেমটা হচ্ছে লোকাল হোস্ট। আমাদের এই ডেটাবেস সার্ভারের ইউজার নেম হচ্ছে রুট। বাই ডিফল্ট RTT রুট, চেঞ্জ করা যায়, এগুলো দেখাবো কোথা থেকে করা যায়, রুট। আর এই ডেটাবেস সার্ভারে যখন আমরা ঢুকছি, আমরা যখন এখানে লোকাল হোস্ট phpMyAdmin লিখলাম, আমরা ডিরেক্ট এখানে চলে আসছি না, কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল। এজন্য এখানে কি দেওয়া হয়েছে, প্রথম দিতে হয় হোস্ট নেম, এরপর ইউজার নেম, এরপর দিতে হয় পাসওয়ার্ড। কোনো একটা ডেটাবেস MySQL ডেটাবেস সার্ভারের সাথে একটা PHPর ফাইল, MySQL ডেটাবেসের সাথে একটা PHPর ফাইল যদি আপনি কানেক্ট করতে চান, তাহলে যে ফাংশনটা লাগবে তার নাম কি MySQLi_connect। ওই ফাংশনটার মধ্যে কি কোনো প্যারামিটার ইউজ করতে হয়, তিনটা। কি কি, লোকাল হোস্ট বলা যাবে না, তো রুটও বলা যাবে না, এর বলা যাবে না, বলতে হবে কি আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে চাচ্ছি ওই ডেটাবেস সার্ভারের হোস্ট নেম। এই PHPর এই ফাইলটা addStudent.php এই ফাইলটা সাথে আমি যে ডেটাবেস সার্ভারে কানেক্টেড করতে চাচ্ছি এই ডেটাবেস সার্ভারের হোস্ট নেমটা কি লোকাল হোস্ট। এরপরে এই ডেটাবেস সার্ভারের ইউজার নেমটা কি রুট, এবং এই ডেটাবেস সার্ভারের পাসওয়ার্ড কি, কোনো পাসওয়ার্ডই নাই, এজন্য এটা কি, এখানে কিন্তু দুইটা স্ট্রিং আছে, খেয়াল করছে, দুইটা কোটেশন। মাঝখানে স্পেস দিলে কিন্তু হবে না, এভাবে কি রাখতে হবে, পাশে ব্ল্যাঙ্ক রাখতে হবে আর কি, নাল করে দিয়ে না, তাহলে কিন্তু হবে না। সো এভাবে করলাম। সো এখন
তাহলে আমরা কি বলতে পারতেছি যে এই ফাংশনটা এই তিনটা প্যারামিটার ইউজ করে যদি ওই ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে পারে তাহলে রিটার্ন করবে ট্রু। সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ট্রু ফলস যাই রিটার্ন করুক, বলেন তো পিএসপিতে ট্রু হলে আউটপুট কি আসে আর ফলস হলে কিছুই দেখায় না, তাই না? ব্ল্যাঙ্ক আসে। তাহলে এই ফাংশনটা এই তিনটা প্যারামিটার ইউজ করে যদি এই ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করতে পারে তাহলে রিটার্ন করবে ট্রু, না করতে বলে ফলস। যাই হোক, সে যাই রিটার্ন করুক সেটাকে আমরা এটাকে দিয়ে রিসিভ করলাম, এই ভেরিয়েবলটার মাধ্যমে রিসিভ করলাম। এবার বললাম ইফ ডিবি কানেক্ট। সো আমরা জানি এখানে কি ইউজ করা হয়েছে, একটা দুইটা স্টেটমেন্ট আছে। একটা স্টেটমেন্টে বলা আছে ইকো ডেটাবেস সার্ভার কানেক্টেড, আর একটা স্টেটমেন্টে কি বলা আছে ডাই। সো এখন কোন স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এটাকে কিন্তু আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স দিয়ে ব্লক করে দিছি। ইফ কন্ডিশন কখন ট্রু হবে বলেন তো? যখন কানেক্ট হবে। যখন কানেক্ট হবে তখন এর মধ্যে কি আসবে? ট্রু। ইফ ট্রু মানে কি? ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সে কি দেখাবে? ডেটাবেস সার্ভার কানেক্টেড। আর যদি কোনো কারণে এখানে না ঢুকতে পারে এখানে কি আসবে? ফলস। ইফ ফলস মানে কি? ভিতরে ঢুকবে, ঢুকবে না, আসবে এলসে। এলসে এসে ডাই। সো ডাই এর মধ্যে কি বলা আছে? কানেকশন ফেল, এই স্ট্রিংটা আমি আসবে। এরপরে দেখেন এখানে কনকেট করে দিছি ডট, ডট দিয়ে একটা ফাংশন কনকেট করে দিছি না, মাইস্কুয়েল আই আন্ডারস্কোর এরর। এবং এর মধ্যে কি দিয়ে দিছি বলেন তো? কানেকশন স্ট্রিং। অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে? আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে যাচ্ছি তার হোস্ট নেম, তার ইউজার নেম, তার পাসওয়ার্ড সবই কি এর মধ্যে আছে না? এর মধ্যেই তো আছে। এজন্য এই প্যারামিটার হিসেবে এটা দিয়ে দেওয়া হচ্ছে। সো এই ফাংশনটা এই প্যারামিটার ইউজ করে যদি কানেকশন করতে না পারে তাহলে সে একটা 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করবে। তারপর প্রচলিত আইনের আওতায় এনে রানা প্লাজা কেন ভাঙলো সেটা রিপোর্ট জমা দিবে আমাদের কাছে, যে ঝাঁকি দেওয়ার কারণে ভাঙলো না কি দেওয়ার কারণে ভাঙলো। সো আমরা একটু দেখি কি রিপোর্ট দেয় সে। তাহলে আমি যখন এই ফাইলটা রান করবো addstudent.php কি হবে দেখেন। এভাবে আপনি কিভাবে ইনস্ট্রাকশন সেট করছেন এগুলো একটু আগে আমরা অ্যাট এ গ্লান্স দেখে আসি। সো এখানে প্রথমে কি করবে? একটা ফাঁক অ্যারে প্রিন্ট করবে। আমি যখন প্রথমবার এই পেজের মধ্যে আসবো রিলোড দিব, এর মধ্যে কিছু আছে? পোস্টের মধ্যে কিছু আছে? নাই তো। কখন যাবে? সাবমিটে ক্লিক করলে না যাবে। তারপর প্রথমে একটা ফাঁক অ্যারে প্রিন্ট করবে। তারপরে কি এই ফাংশনটা ডেফিনেশন সে নিবে। নেওয়ার পর যেহেতু ফাংশনটা কল হয়েছে, ফাংশনটা যেহেতু কল হয়েছে সো সে কি করবে? ভিতরে যাবে। ভিতরে যাবে না? ভিতরে যে এই কাজটা করবে, যদি কানেক্টেড হয় সার্ভার কানেক্টেড দেখাবে, আর যদি না হয় তাহলে একটা এরর দেখাবে। তারপরে নিচে কি দেখাবে? HTML এর এই ফর্মটাও কি করবে? দেখাবে। চেক করি। আমাকে দেখাচ্ছে ডেটাবেস সার্ভার কানেক্টেড। প্রথমে একটা ফাঁকা অ্যারে, তারপরে ডেটাবেস সার্ভার কানেক্টেড, তারপরে ফর্মটা। আপনাদের কি দেখাচ্ছে আল্লাহ জানেন, আপনারা জানেন। স্যার ডেটাবেস কানেক্টেড কি কোন? এটা কি সম্ভব? সম্ভব মানে কইরা লাইছি আপনারা নাই না? তাহলে এখন দেখেন এখানে ছোট্ট একটা কাজ করেন, যে পাসওয়ার্ডের মধ্যে এসে একটা স্পেস দিয়ে দেন। একটা স্পেস দিয়ে দেন। স্পেস দিয়ে দিলেন তাহলে এখন কিন্তু আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, মানে একটা এমটি স্ট্রিং। সো এখানে তাহলে কি এটার মধ্যে কি আসবে? ফলস। ফলস আসলে এটার মধ্যে কি আসবে? ফলস। এখানে যাবে না, সেখানে আসবে। সে একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়ার কথা। আর ইকো আর ডায়ের মধ্যে পার্থক্য কি বলেন তো? রাইট। ইকোটা হচ্ছে কি? ইকোটা হচ্ছে এর ইকোর মধ্যে আপনি যা লিখে দিবেন সেটা সে ব্রাউজারে শো করাবে, এবং তারপরে সে আবার নিজে কাজ করার জন্য রেডি হয়ে যাবে নিচে। বা ডায়ের মধ্যে যদি দেন, সে এটা যদি একবার আসে এখানে যা আছে সে করবে, করার পর সে বলবে খুদা হাফেজ, 5:30 বাজে গেছে, আগামীকাল দেখা হবে সকাল 9টায়। বুঝতে পারতেছেন? তো ডাই মানে কি? এখানেই দাইন, এরপরে আবার কাজ করবে না সে। সো চেক করি কি দেখাচ্ছে? কানেকশন ফেল, বহুত কিছু দেখাইতেছে। আপনি পড়ে বুঝেন, আমার বোঝার সময় নাই। আর কি করবো তাইলে বলেন? তার মানে এখানে পাসওয়ার্ড দেওয়া যাবে না। পাসওয়ার্ড যদি দেই তাহলে কি হয়ে যাচ্ছিল? আমার এখানে ফলস আসতেছিল,
কানেকশন ফেল কথা আসতেছিল কোথা থেকে? ওই যে ওখান থেকে। এইগুলো কি এই সব 00 এগুলো এই যে তদন্ত কমিটির রিপোর্ট জমা দিচ্ছে, এগুলো রিপোর্ট, তদন্ত রিপোর্ট, যে রানা প্লাজা এই কারণে ভাঙছে। বোঝেন না বিষয়টা? আসলেই তো তাই করে। এই ফাংশনটার কাজ কি বলেন তো? একটা তদন্ত রিপোর্টই তো সে জমা দেয় যে কি কারণে পারলো না কানেকশন করতে। তো আমার কথা কি ভুল আছে? তা আপনার হাসলেন কিসের জন্য বলেন তো? হ্যাঁ, এই কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করে নাকি? সো ওই বিষয়টা আর কি আমরা মনে রাখতে হবে যে না এর কাজটা আসলে কি। এনিওয়ে, সো এখন আমরা এখান থেকে পাসওয়ার্ডটা তুলে দিলাম, কেমন? এবার যদি এখানে এসে রিলোড দেই, নাও ইটস ওকে, গুগলে চলে যাচ্ছিল, বাট এখন আমার ঠিক হয়ে গেছে। সো এখন তাহলে আমাদের যে ফাইলটার নাম কি, addstudent.php, এই ফাইলটার সাথে আমরা এই ডেটাবেস সার্ভার কানেক্টেড করতে পারছি। এখন আমাদের ডেটাবেস সার্ভারে, আপনাদের ডেটাবেস সার্ভারে কোটি কোটি ডেটাবেস আছে, আমার এখানে মাত্র 7-8টা আছে। 1 2 3 4 5 6 7 8। আমার যে ডেটাবেস সার্ভারটা, এই ডেটাবেস সার্ভারের মধ্যে ডেটাবেস আছে 8টা। আপনার কতগুলো আছে দেখেন তো? কোটি কোটি হবে না? তাহলে আমি তো ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হইলাম। এবার ডেটাবেস সার্ভারের মধ্যে কোন ডেটাবেসটা নিয়ে কাজ করব? তৈরি করলাম। সো ডেটাবেস এবার সিলেক্ট করতে হবে। সো যদি কানেক্টেড হয় তাহলে আমাদের এই লাইনটার দরকার নাই, আমরা দেখলাম সে কি করে। তার মানে কানেক্টেড হয়েছে এবং সে এখানে আসছে, তাই না? এবার এখানে আমি তাকে যা বলে দিব সে তাই করার জন্য রেডি। সো এখন কানেক্টেড হওয়ার পর আমি কি বলে দিব? যে তুমি ওই ডেটাবেসের সাথে সিলেক্টেড হও। সো কোনো একটা ডেটাবেস সার্ভার থেকে পার্টিকুলার ডেটাবেস সিলেক্ট করার জন্য যে ফাংশনটি ইউজ করা হয় তার নাম কি? MySQL i_select db। এখানে প্রথম প্যারামিটারটা কি দিতে হয়? কানেকশন স্ট্রিং। কানেকশন স্ট্রিংটা কার মধ্যে আছে? ডিবি কানেক্ট। এই যে ভেরিয়েবলটার মধ্যে কিন্তু সবকিছু আছে, হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। আর লাস্টে দিতে হয় কি? ডেটাবেসের নেম। সো ডেটাবেসের নেমটা সিঙ্গেল কোটেশনের মধ্যে সবাই লিখে দেন সুন্দর করে। আমার ডেটাবেসের নামটা কি ছিল? db_student। আমি লিখে দিলাম db_student। আপনারা যা দিয়েছেন তাই লিখেন। অনেক সময় সেম কোড দেখা যাচ্ছে MySQL দেওয়া আছে, MySQL আই দিলাম, এটা রিপ্লেস করলে আবার এরর তো আসবে। আপনি আইদার MySQL অথবা MySQL i দুটোর যে কোনো একটা ইউজ করবেন। তারপর অনেক সময় একটা রান করা পর্যন্ত অনেক কোনো একটা সিস্টেমে ভুল থাকতেই পারে, ঠিক আছে? সো MySQL select db এই ফাংশনটার কাজ কি? এই কানেকশন স্ট্রিং ইউজ করে এই ডেটাবেস সার্ভারের সাথে সে কানেক্ট করবে, তাই না? কানেক্ট করবে। স্যার এখন যে ডাটাবেসটার সাথে কানেক্ট হলো এটা কি কোনো আউটপুটে আনা যায় যে এই ডাটাবেসটার সাথে কানেক্টেড হলো? অবশ্যই। এই যেখানে আমরা করব db_select। এখন আবার এখানে ইফ থাকতে আপনার কোনো ভরসা নাই, মানে কোনো টেনশন নাই আর কি। সিনট্যাক্স তো আছে, এবার আপনি তো সব জানেনই, খালি ইউজ করবেন। ইকো কি দিব? ডেটাবেস সিলেক্টেড। আর এখানে একটা এলস দিয়ে দেন। আবার তদন্ত কমিটি গঠন করানো লাগবে। এখানে যেটা করা হচ্ছে যে আমরা একটা কোয়েরি লিখলাম, কোয়েরিটা লিখে ভেরিয়েবলটার মধ্যে রাখলাম। সো ইনসার্ট ইনটু কিছু কিছু অক্ষর বা কিছু কিছু সেন্টেন্স ওয়ার্ড দেখেন বড় হাতের, তাই না? যে সমস্ত ওয়ার্ড বড় হাতের এগুলো আপনি ছোট হাতে লিখলেও হবে। বাট যেহেতু এটা হচ্ছে কি, এরা হচ্ছে মানে এসকিউএল এর সিনট্যাক্স। সো এসকিউএল এর সিনট্যাক্স যেহেতু, এই জন্য এদেরকে সম্মানার্থে কি করা হয়েছে? বড় হাতে লেখা হয়েছে। এটা লিখবেন, এটা লেখাটা গুড প্র্যাকটিস।
যদিও আপনাদের যখন প্রফেশনাল কাজ করবেন তখন এভাবে কোয়েরি লেখা লাগবে না, কারণ আপনারা কাজ করবেন আইদার কোডিং ইন্টারফেস ফ্রেমওয়ার্ক অথবা ল্যারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে, সেখানে কোয়েরি লিখতে হয় না। সেখানে বিভিন্ন ডেটাবেজের জন্য ক্লাস করা আছে, অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি নামে ক্লাস আছে ডেটাবেজে, কোডিগনেটরের। ল্যারাভেলও ক্লাস আছে, ল্যারাভেলও তো আরও সহজ, স্কিমা ক্রিয়েট করে করে ডেটাবেজ তৈরি করতে হয়। আর কোডিগনেটরও আমাদের এভাবে, যাই হোক ওখানে ক্লাসই আছে। সো ফাংশন কল করে দিলেই ডাটা হয়ে যাবে, কোয়েরি এক্সিকিউট হয়ে যাবে, অনেক সহজ। বাট এটা হচ্ছে কি বেসিক, আপনি যদি এইটা ভালো এটা দিয়ে প্র্যাকটিস না করেন তাহলে ওখানে হবে না। ঘটনা হচ্ছে যে আপনি ধরেন যে ধরেন একটা ছেলে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত না পড়ে একবারে ক্লাস 5-এ ভর্তি হলো, তার অবস্থা কেমন হবে? একটু যত ইন্টেলিজেন্টই হোক একটু মুশকিল কিন্তু হয়ে যাবে। সো বিষয়টা এরকম। সো 1 2 3 4 তারপরেই কিন্তু 5, তাই না? সো ফ্রেমওয়ার্ক ডেফিনেটলি আমরা শিখবো, প্র্যাকটিস করবো, জানবো, বাট তার আগে এটা হচ্ছে আমার বেসিক ফাউন্ডেশন। এজন্য এইভাবে প্র্যাকটিসটা করবেন। এগুলো ছোট হাতে লিখেন না, ছোট হাতে লিখলে আপনি ভুল রাস্তায় যাবেন, আপনি ভুল ট্র্যাকে থাকবেন তখন। সো ইনসার্ট ইনটু, এরপরে কি লিখলাম? এটা টেবিলের নাম, আমি যে টেবিলের ডেটাটা ইনসার্ট করতে চাচ্ছি, খেয়াল করবেন কি বলি, হ্যাঁ, ইনসার্ট ইনটু টেবিলের নাম, যে টেবিলের ডেটা ইনসার্ট করতে চাচ্ছি, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এর মাঝখানে আমি কি দিলাম? এগুলো হচ্ছে টেবিলের কলামের নেম। দেখেন আমার যে টেবিলটা এখানে ছিল ডেটাবেজের মধ্যে, এই টেবিলের মধ্যে কলাম ছিল কয়টা? টিবিএল স্টুডেন্টে যাচ্ছি, টিবিএল স্টুডেন্ট, এখানে যদি স্ট্রাকচারে যাই দেখেন স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে কি ফোন নাম্বার। স্টুডেন্ট আইডিটাকে আমি এখানে লিখবো না? লিখতে হবে না এখানে? কেন? কারণ এটা অটো ইনক্রিমেন্ট, এটা চলবে সিস্টেম থেকে, এটা আমাদের কোনো হাত নাই। কারণ কি আমরা এটাকে প্রাইমারি কি করে দিব? আমাদের যখন ওই ই কমার্স সাইট আমরা প্র্যাকটিস করা শুরু করব ক্লাসে, তখন মাঝামাঝি একটা টাইমে এই ডেটাবেস নর্মালাইজেশন এই টপিকসটার উপরে হয়তো আধা ঘন্টা বা 45 মিনিট আয়দার শফিউল আলম স্যার অথবা আমি আপনাদের সামনে কথা বলবো এই টপিকসটা নিয়ে। তো তখন দেখবেন যে ডেটাবেস নর্মালাইজেশনের কিছু রুলস আছে না, এগুলো পড়ে আসছেন, কিন্তু কম্পিউটার সায়েন্স যখন পড়ছেন, আমি নিজেও পড়ছি, কিছুই বুঝি নাই, বিআইটিএম এসে বুঝছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, 1F 2NF 3NF 4NF 5NF বহুত FNF দেখছি, কিন্তু কোন FNF কাজে নেই, ঠিক আছে? শেষ পর্যন্ত কিন্তু রাইট। হ্যাঁ, জাস্ট এ মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, বলেন। ইকবাল না? আচ্ছা, আমি তো ক্লাসে ছিলাম, জরুরি কিছু বলবেন? বললাম দেখেন, সো এখানে ইনসার্ট ইনটু টেবিলের নাম, টেবিলের নামের পরে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যে টেবিলের ডেটা ইনসার্ট করতে চাচ্ছি ওই টেবিলের কি দিয়ে দিলাম? কলামের নাম। এরপরে কি? ভ্যালুস। সো ভ্যালুস দিয়ে কি দিলাম? ভ্যালুস দিয়ে আমি যেগুলো পাঠাতে চাচ্ছি। এখানে সিনট্যাক্সটা এরকম, আমরা নরমালি কি করতাম, এর মধ্যে এখানে দিতাম না সিঙ্গেল কোটেশন, এখানে এভাবে দিলে হবে না, এখানে পুরোটা দিতে হবে, কারণ এই পুরোটা রিপ্রেজেন্ট করে কি? একটা ভ্যালু। ডেটা স্টুডেন্ট নেম, সো এখানের যে স্টুডেন্ট নেম এটা কোথা থেকে আসছে বলেন তো? ফর্ম থেকে। টেবিল নেম ঠিক আছে, বাট এটা হলো এই টেবিল আর কি, এই যে এই কোথায় গেল? এই যে ফর্মের টেবিল, এখানে স্টুডেন্ট নেম কিন্তু আমার এই যে এখানকার স্টুডেন্ট নেম, এই যে স্টুডেন্ট নেম। সো এই জন্যই কি করতে বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে ফর্মের নাম এবং ডেটাবেজের নাম এক দিবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। সো ডেটা স্টুডেন্ট নেম, ডেটা কেন লিখলাম এখানে? কারণ এটা একটা ফাংশনের মধ্যে আছে, ফাংশনে যখন কল করা হয়েছে প্যারামিটার কি পাঠানো হয়েছে? পোস্ট, কারণ পোস্টের মধ্যেই তো সব আছে, আর পোস্টকে রিসিভ করছে কি? ডেটা। এজন্য আমি এখানে কি লিখছি? ডেটা। সো স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, তিনটি ইনফরমেশন ভাবে লিখে দিছি। সো কোয়েরিটা আমাদের লেখা কমপ্লিট। এখন কোয়েরিটা লিখলে হবে না, কোয়েরিটা এক্সিকিউট করতে হবে, বুঝেন নাই? গ্লাসের মধ্যে পানি ঢালে রাখলে কি পানি প্যাটের মধ্যে চলে যাবে? কি করতে হবে? হজম করতে হইবে। তাহলে এখন কি করতে হবে? এটাকে রান করতে হবে না? নাইস। সো কি করব? সো কোনো একটা কোয়েরি এক্সিকিউট করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেই ফাংশনটার নাম হচ্ছে MySQL i_query। এটার মধ্যে দুইটা প্যারামিটার লাগে, দেখেন। প্রথম প্যারামিটারটা কি বলেন তো?
ডিবি কানেকশন ওই যে যে সেই নাটের গুরু যে ভেরিয়েবলের মধ্যে আছে ওইটা, আরেকটা কি, আরেকটা হচ্ছে কোয়েরিটা, যে কোয়েরিটা আমি এক্সিকিউট করতে চাচ্ছি। সো এখানে কি হবে, জিবি কানেক্ট, এরপর এটা কি হবে, এসকিউএল। আমরা যতটুকুনি ইনস্ট্রাকশন সেট করলাম এতটুকুনে ঘটনা ঘটে যাওয়ার কথা, যদি সব ঠিকঠাক থাকে। কোয়েরিটা তাহলে এই ফাংশনে যখন এই ইনস্ট্রাকশনটা বা এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউট করবে সে, তখন তার যাকেই আপনি কি এই ফাংশনে যখনই সে পাবে তখন সে বুঝবে যে আমাকে এবার যে কি করা লাগবে, এই কানেকশন স্ট্রিং, এই ইনফরমেশনের মধ্যে এই কোয়েরিটা কি করতে হবে, এক্সিকিউট করতে হবে। এখানে কি আছে, ডেটাবেস সার্ভারে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। এবার এখানে সে যাবে, যাওয়ার পর এই কোয়েরিটা কি করবে, এক্সিকিউট করবে। এটা 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 একটা ভালো দিক আর কি, এটা বারবার দিতে হয় একটু সিকিউরিটি। মাইএসকিউএল এর চাইতে মাইএসকিউএল এটা একটু অ্যাডভান্স, একটু সিকিউর, আর এটাই রুলস আর কি। এখন কেন দিতে হয় এটা যে বানাইছে সে বলতে পারবে। ওকে, বাট এটা রুলস আর কি, আমরা ইউজ করতে হবে এটা। হ্যাঁ, এটা একটু সিকিউর ওটার চাইতে। এখন তো পেজ লোড দিলেই মানে ইনফরমেশন ডাটাবেসে চলে যাবে, এখন মানে সাবমিটের রুলস দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো এখন আমাদের যতটুকু আমরা লিখলাম, আমরা যদি এখানে আসি, দেখেন আমরা যদি ব্রাউজে আসি, এই যে টেবিলে আসি, টেবিলে আসার পর ব্রাউজ করি, ব্রাউজ করার পর এখানে কিছু আছে, টিবিএল স্টুডেন্টে আসলাম, এই যে ব্রাউজে ক্লিক করলাম, কিছু আছে, কিছু দেখাচ্ছে না কিন্তু। বাট এখানে দেখেন একটা কোয়েরি লেখা আছে না, কিছুই কিন্তু নাই। এবার আমরা ফর্মে যাই, ফর্মে যে এই পেজটাকে সিম্পলি এইভাবে ধরে সিলেক্ট করে এখান থেকে দিয়েন না, কিন্তু এখান থেকে একটা রিলোড দিয়ে আগে কিছু এরর দেখাচ্ছে, ইগনোর করেন। এবার এখানে কি দিলাম, দিলাম মেহেদি হাসান, এখানে দিলাম মেহেদি @gmail.com, ফোন নাম্বার দিয়ে দিলাম 017736777425। এবার যদি সেভ স্টুডেন্টে ক্লিক করি তাহলে কি হবে, ঘটনা ঘটার কথা, দেখি কি হয়। ঘটনা মনে ঘটে গেছে, আমার সেভ করছি, ঠিক আছে। সে কিন্তু এই পর্যন্ত ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, এরপরে তাকে আর কিছু বলা হয় নাই, সে আবার কি করছে, যথারীতি ফর্মটা এখানে শো করে দিছে। এখন আমরা ডেটাবেজে যাই, ডেটাবেজে যাওয়ার পর এখানে ব্রাউজে ক্লিক করি, দেখেন আমার একটা রো, দুইটা রো আসছে, ওই যে একটা ইন্টারের কারণে আগে একটা চলে আসছে, রাইট। হ্যাঁ, এবার মেহেদি হাসান চলে আসছে, কিন্তু আপনাদের কি আসে? শাবাশ, কয়জনের আসে নাই? গুড। কম্পিউটারের দোষ, তাই না? আপনার সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার দেখেন কার কার আসে নাই।